friends, welcome to another episode of It's Showtime with me Abhipsha only on Rongin TV, যেখানে থাকছে এন্টারটেইনমেন্ট ওয়ার্ল্ডস এর বিভিন্ন খুঁটিনাটি আপডেটস, তারকাদের অনেক অজানা গল্প এবং অনেক মজার মজার গসিপ। তাহলে চলুন শুরু করি আজকের এপিসোড। প্রথমেই চোখ রাখবো আজকের আপডেটসে। শহর কলকাতা, হলুদ ট্যাক্সি, পুরনো ভিটে বাড়ি, আর তারই মধ্যে দুই প্রজন্মের না বলা সম্পর্কের কথা। সাফল্যের পেছনে ছুটতে ছুটতে মানুষ কি নিজের আপনজনদের কাছ থেকেই দূরে সরে যাচ্ছে? আর সেই হারিয়ে যাওয়া মন যদি আবার কখনো ফিরে আসতে চায়, সেই আবেগ সম্পর্কের কথা নিয়েই নতুন বাংলা ছবি আসতে চলেছে ফেরা। এবং এই ট্রেলার লঞ্চ হওয়ার পরই কেন আবেগ ঘন হয়ে পড়েছে দর্শকেরা, কি বা বললেন অভিনেতা ঋত্বিক চক্রবর্তী, চলুন দেখে নিই। এক অন্যরকম গল্প, সম্পর্ক, দূরত্ব, শহর আর নিজের কাছে ফিরে আসার গল্প ফেরা। পরিচালনায় পৃথা চক্রবর্তী। ট্রেলারের শুরুর একটি সংলাপ যেন গোটা ছবির আবেগকেই তুলে ধরে। একদিকে আধুনিক শহুরে জীবনের দ্রুত গতি, অন্যদিকে অতীত, সম্পর্ক আর শিকড়ের টান। ফেরার অন্যতম বড় আকর্ষণ শহর কলকাতা। পুরনো ভাঙাচোরা বাড়ি, হলুদ ট্যাক্সি, উত্তর কলকাতার অলিগলি আর নতুন প্রজন্মের চকচকে অ্যাপার্টমেন্ট, এই দুই কলকাতার সংঘাতই যেন ছবির মূল আবহ তৈরি করেছে। পরিচালক অত্যন্ত সংবেদনশীলভাবে দেখিয়েছেন একটা শহর বদলায়, মানুষ বদলায়, কিন্তু আবেগ কি বদলায়? বাবা ছেলের সম্পর্কে টানাপোড়েন। ছবির কেন্দ্রে রয়েছেন পলাশ এবং তার বাবা পান্নালালের সম্পর্ক। আমার চরিত্রটার নাম পলাশ। পলাশ আসলে কলকাতায় বেশ কয়েক বছর তার নিজের বাড়ি ছেড়ে চাকরির কারণে এখানে রয়েছে, এবং এই মুহূর্তে পলাশের মা মারা গেছেন, বাবা আছেন। বাবার চরিত্রে অভিনয় করেছেন সঞ্জয় মিশ্র, এবং এই ছবির প্রায় জাস্ট শুরু হতে না হতেই বাবা আমার কাছে চলে আসে এবং গল্প ওখান থেকে শুরু হয়। এবার অ্যাকচুয়ালি আমরা কোথায় ফিরছি, সেটা কি কোনো বাড়ি বা নাকি কোনো শিকড়, না কোথায় ফিরছি, সেটা জানতে এই ছবিটা দেখতে হবে। তবে এই ছবি রিলেট করবে সবাই। পলাশ আসলে জীবনের লড়াইতে জর্জরিত একটি ছেলে, মানে যার আমার মনে হয় যে পলাশের যে ফোন আছে সেই ফোনে কোনো মানে সেভড প্লে লিস্ট নেই। আমার পলাশকে মানে ও গান শোনে না, মানে ওর গান শোনার টাইম নেই। আমার পলাশ হয়তো গান ওই অটোতে যেতে যেতে বা বাসে যেতে যেতে যেটুকু গানে আসছে ওইটুকুই তো, কিন্তু জীবন ওকে মানে একদম মানে ঠেলে ঠুলে দিয়ে এমন একটা জায়গায় নিয়ে এসেছে যে জাস্ট ও বিশ্বাস করতে শুরু করেছে যে আর বোধহয় সেরকম মানে আশা টাশা কিছু নেই, এবারে বাকি জীবনটা এবারে কাটিয়ে দিতে হবে, এরকম একটা জায়গায় জাস্ট পলাশ এসে পৌঁছে গেছে। এরকম একজন উচ্চ মানের অভিনেতার সাথে অভিনয় করতে পারাটা যেমন একটা আনন্দের, তেমনি তাকে কাছ থেকে অভিনয় করতে দেখা সেটাও কম আনন্দের নয়, কম শিক্ষণীয় নয়। পাশাপাশি এই কথাটা না বললেই নয় যে উনি একটা অনেক বড় ইন্ডাস্ট্রির পার্ট, অনেক বড় করে ওনাদের কাজ হয় এবং আমরা খুব দ্রুত কাজ করি খুব একটা, ফলে এই যে দুটো ইন্ডাস্ট্রির যে এতটা তফাৎ, সেইটাকে উনি কি করে কোপ আপ করছেন, কি করে এই টিমটার একটা মেম্বার হয়ে উঠছেন, এইটা আমি একটা খুবই নিচে ছবিটা করার সময় থেকেই আমি ভেবেছিলাম যে এটা আমি দেখবো, এটা আমি দেখেছি, খুব মন দিয়ে দেখেছি। এটা মানে ঈর্ষণীয়, মানে আমি বলছি যে এটা শেখার মতন। মানে আমরা হয়তো
যে অতটা মানে কি বলবো, আমাদের ইন্ডাস্ট্রিতে হয়তো অনেক খুব খেটে খুঁটে কাজ করতে হয়, কিন্তু তার মধ্যেও আমরা কখনো কখনো এমন কাজ করি যেটা তার থেকেও বেশি পরিশ্রমের, বা একটা খুব ছোট বাজেটের ছবি। তখন হয়তো কখনো কখনো আমাদের ধৈর্যচ্যুতি ঘটে টটে। কিন্তু সঞ্জয় মিশ্রাকে দেখে যেটা মানে শিক্ষণীয়, যে উনি কিন্তু মানে খুবই আরামসে একটা এমন ইন্ডাস্ট্রিতে করেন যেটা আমাদের থেকে অনেক গুণ বড়, সেখানে কমফোর্টও অনেকটা বেশি। সেইটার হওয়া সত্ত্বেও কিন্তু উনি চমৎকার করে আমাদের এই টিমের মেম্বার হয়ে গেলেন। বা ওনার এটা প্রথম বাংলা ছবি, কিন্তু বাংলা ওনার মাতৃভাষা নয়। একটা অভিনেতার যে ভাষাটা সম্পর্কে 100% দখল নেই, সেটা সে কি করে সেই হার্ডেলটাকে টপকায়, এগুলো আমি খুব মন দিয়ে দেখেছি, বলা যায় শিখেছি। আমরা জীবনে কত কিছু পাই, আবার কত কিছু হারাইও। সাফল্যের পিছনে দৌড়তে গিয়ে কখন যে সম্পর্ক, ভালোবাসা, সময় সব পিছনে পড়ে যায় তা টেরও পাই না। আর সেই প্রশ্নটাই তুলছে এই ছবি। হেরা ছবিতে অভিনয় করেছেন এক ঝাঁক শক্তিশালী অভিনেতা। রয়েছেন সঞ্জয় মিশ্রা, ঋত্বিক চক্রবর্তী, সোহিনী সরকার, প্রিয়াঙ্কা সরকার এবং সুব্রত দত্ত। বিশেষ করে সঞ্জয় মিশ্রা এবং ঋত্বিকের অভিনয়ের ঝলক ইতিমধ্যেই দর্শকদের নজর কেড়েছে। সঙ্গীত পরিচালনায় রয়েছেন রণজয় ভট্টাচার্য। ট্রেলারের ব্যাকগ্রাউন্ড স্কোরেই রয়েছে এক ধরনের নস্টালজিয়া এবং বিষণ্ণতা, যা দর্শককে গল্পের ভেতরে টেনে নিয়ে যায়। কিছুটা করেছে, একদম করেনি বলবো না। খুব আমার সঙ্গে চরিত্রটার যে প্রচুর মিল আছে তা নয়, কিন্তু এই যে একটা নিজের মফস্বল শহর ছেড়ে চলে আসা, এবং এই শুধু শহর চলে আসা মানে একটা জীবনকেই প্রায় ওখানে ফেলে রেখে আসতে হয়, আর একটা অন্য শহর, ফলে একটা পুরো অন্য একটা জীবন তৈরি হয়। বন্ধু বান্ধব কম থাকে অচেনা শহরে, এবং বা মুষ্টিমেয় খুব কমে যায়। তো পলাশের এই ব্যাপারগুলো সাথে আমার বয়সে অনেকেরই আমার মনে হয় মানে রিলেট করার মতন। আর এতক্ষণ আমি মানে, তবে বাবা আর ছেলের গল্প এই ছবিতে, তবে পলাশের বাবার সঙ্গে যে সম্পর্ক, আমার আর বাবার সম্পর্ক তার থেকে অনেক গুণ মধুর ছিল। মধুর ছিল মানে পলাশের সঙ্গে পলাশের বাবার সম্পর্ক একটু ঠান্ডা, একটু শীতল। পরে পলাশ হয়তো একটু মা ঘেঁষা, মাকে আমরা এই ছবিতে খুব বেশি দেখতে পাচ্ছি না, কিন্তু একটু মা ঘেঁষা ছেলে, বাবার সাথে তার একটা দূরত্ব ছিল। সেটা গল্পের একটা খুব গুরুত্বপূর্ণ অংশ ওটাতে, কেননা বাবা ছেলের মধ্যে দূরত্ব হয়, এটা আমরা অনেক সময় অনেক জায়গাতে দেখি, কিন্তু প্রতিটা দূরত্বেরই আসলে গল্পগুলো খুব আলাদা হয়, এবং ওই আলাদা আলাদা গল্পে মানে অনেক কিছু আসলে ফাইনালি ম্যাটার করে, ঠিক কোন কারণে দূরত্বগুলো তৈরি হয়েছে। তো এইখানেও একটা সংঘাত আছে বাবা ছেলের মধ্যেকার, এবং সেটা একদম উপর ঝগড়াটের মতো নয়, কিন্তু ভিতরটা আসলে উষ্ণতাটা কমে এসছে, এরকম একটা সম্পর্ক আশা করছি। কারণ এটা না হলে ক্ষতিটা ইন্ডাস্ট্রি, এবং আমি যতদূর বাকি অনেকের সাথে কথা বলেছি বা বিগত দিনেও যখন কথা বলেছি, প্রত্যেকেই আসলে একটা রাজনীতি মুক্ত ইন্ডাস্ট্রি আসলে চায়। হয়তো এটা সহ্য করে নিতে হয়েছে, হয়তো কাউকে মেনে নিতে হয়েছে, কিন্তু প্রত্যেকেই এটা চায় যে একটা রাজনীতি মুক্ত ইন্ডাস্ট্রি হোক, ইন্ডাস্ট্রির মানুষ ইন্ডাস্ট্রি চালাক, এটা সবাই চায়, আমিও তাই চাই। হেরা কি সত্যি একটি সিনেমা, নাকি এটি আমাদের জীবনের আয়না? আমরা কি জীবনের পথে এগোতে গিয়ে সত্যিই কোথাও পিছিয়ে পড়ছি? এইসব প্রশ্নের উত্তর নিয়েই আসছে নতুন বাংলা সিনেমা হেরা। একদিকে সারাদিন কার্যত উত্তপ্তই ছিল ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচার অ্যাসোসিয়েশন অর্থাৎ ইম্পা। সকাল থেকে সদস্যদের ভিড়, বৈঠক, উত্তেজনা, বিক্ষোভ সব মিলিয়ে একেবারে হাই ভোল্টেজ পরিস্থিতি তৈরি হয়। দিনভর টানাপোড়েনের পর ভোটের মাধ্যমে এক পক্ষ সিদ্ধান্ত নেয় যে আপাতত ইম্পার অস্থায়ী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব সামলাবেন রতন সাহা। যদিও এই সিদ্ধান্ত নিয়ে প্রশ্নও উঠেছে অন্য শিবিরের তরফে।
অন্যদিকে ইম্পার সদস্য পিয়া সেনগুপ্ত সংবাদ মাধ্যমের সামনে এসে যা বললেন তা নিয়ে এখন নতুন বিতর্ক শুরু হয়েছে। সন্ধ্যের দিকে শতদীপ সাহার প্রতিক্রিয়া পরিস্থিতিকে আরও রাজনৈতিক এবং নাটকীয় করে তোলে। আজকে আমাদের দীর্ঘক্ষণ ইম্পার মিটিং যেটা চালু হওয়ার কথা ছিল 3:30 টাইম দেওয়া হয়েছিল, যেটা যথারীতিভাবে আমাদের যিনি এক্স প্রেসিডেন্ট ছিলেন পিয়া সেনগুপ্ত, উনি চেষ্টা করছিলেন যাতে আজকে মিটিংটা যাতে কোনো রকম ভাবে বানচাল করা যায়। প্রথমেই উনি ঢুকে মেম্বার নন মেম্বারদের মধ্যে একটা বিভেদ শুরু করলেন। মেম্বার আর নন মেম্বারের মধ্যে একটা জিনিস আছে, সেটা হচ্ছে অনেকে যারা রিডিং করেছে আর অনেকে যারা হয়তো কারেক্টলি রিডিং করেননি। তো উনি সবাইকে আইডেন্টিফাই করার চেষ্টা করলেন এবং পুলিশ না আসলে ওনার বক্তব্য প্রথম ছিল যে পুলিশ যতক্ষণ না আসছে উনি মিটিংটা শুরু করবেন না। এবার তাহলে আমার একটা জিনিস বক্তব্য ছিল যে মেম্বারদেরকে পুলিশদের দিয়ে এখন ভয় দেখানো হবে, কারণ আমরা যত জানতাম আজকে ওনারা কোনো একটা সংবর্ধনার একটা অনুষ্ঠান দেখেছিল, আপনারা হয়তো জানেন সেই সংবর্ধনা কিন্তু আজকে কাউকে দিতে পারেননি, কেননা কেউ ওনাদের এই ছাতাটা দিতে চাইছেন না, কেননা এরা এতটাই দুর্নীতি করেছেন এতদিন এত বছর ধরে যে কেউ আর ওই ছাতাটা দিতে চাইছে না। ওনারা সর্বত্র সব জায়গায় এখানে চেষ্টা করেছেন, বাট কেউ ওনাদেরকে এই সাপোর্টটা দিচ্ছেন না পারতে লাস্টে যখন মিটিং চালু হয় 1 ঘন্টা বাদে। সূত্রের খবর, বৈঠকের সময় একাধিক ইস্যু নিয়ে উত্তপ্ত বাক্য বিনিময়ও হয়। কে সংগঠন চালাবেন, আগামী প্রশাসনিক কাঠামো কী হবে এবং ভবিষ্যতে নির্বাচন কবে তা নিয়েও জোর বিতর্ক চলে। এদিকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পিয়া সেনগুপ্ত বলেন, বিষয়টি নিয়ে এখনও অনেক প্রশ্নের উত্তর বাকি। তার বক্তব্য অনুযায়ী সব সদস্যের মতামত সমানভাবে গুরুত্ব পেয়েছে কিনা সেই বিষয়েও আলোচনা হওয়া উচিত। পিয়ার এই মন্তব্য সামনে আসতেই টলি পাড়ায় শুরু হয়েছে নতুন জল্পনা। তাহলে কি ইম্পার ভেতরে এখনো মতভেদ স্পষ্ট? আগের সরকারের একজন মন্ত্রী করে দিয়েছিলেন, এখন আমরা স্ক্রিনিং কমিটি নিয়ে কোনো কথা বলতে পারবো না, কারণ এখন যদি সরকার রাখেন হবে, না রাখেন হবে না। সুতরাং এখন যেরকম চেঞ্জ পারবে তুমি রিলিজ করবে এটা। তারপরে ওনাদের প্রেজেন্ট সিচুয়েশনে আরো বলো যে এরকম কি ফেডারেশনের এই টাকা বৃদ্ধি হচ্ছে। প্রথম কথা জানি রাখি যে 33%টা নিয়ে কথা হয়েছিল, সেটার কোনো সাইন এখনো হয়নি, কারণ আমরা বলেছিলাম 33% তখনই আমি বাড়াবো যদি আমাদের এখানে মেম্বারদের 50 লক্ষ টাকার, সেটা ওরা বলতেই দিচ্ছে না, বলতেই ওরা তো অ্যাডামেন্ট, ওরা বলতেই দিচ্ছে না। আচ্ছা গেল 3 নম্বর, ওনারা বললেন যে আপনি এখানে আপনি চেয়ারটা থেকে সরে যান কারণ আপনার সম্বন্ধে অ্যালিগেশন আছে। ভাই আমি যদি ওখানে বসে থাকি আমার অ্যালিগেশন থাকে, আমি শুনলে তো কোনো অসুবিধা নেই, তোমরা অ্যালিগেশন দেবে। আমার সম্বন্ধে যদি অ্যালিগেশন দেয়, তোমরা যদি থানায় আছে, কোর্ট আছে, তোমরা প্রুফ করো। বাট সবচেয়ে বড় কথা, ইম্পার কোনো অ্যাকাউন্টস নিয়ে কোনো কথা নেই এদের। এদের ইম্পার পার্সোনাল অ্যালিগেশন। তুমি ওখানে কি করছো? আজকে যদি আজকে ধরুন দাদুল দা একটা ছবিতে একটা শোয়ে কারোর কাছে 1,80,000 টাকা নিচ্ছে, কারোর কাছে 2 লাখ টাকা নিচ্ছে, কারোর কাছে 1,60,000 টাকা নিচ্ছে, কখনো ব্ল্যাকে নিচ্ছে, কখনো হোয়াইটে নিচ্ছে, তার ব্যক্তিগত ব্যাপার, সে এখানে মেম্বার। আপনি পার্সোনাল অ্যালিগেশন এখানে দেবেন? আমি যদি ইম্পার টাকা 9-6 করতাম আমাকে বলতে পারতেন যে কৃষ্ণ টাকা করেছি, সেই লোকটা এখানে আজকে দাদা হয়েছে। আর রতন সাহা, মিলন ভৌমিক, শতদীপ সাহা, কৃষ্ণা দাগা, অতনু বোস, আরেকটা যেন ছিল রানা মুখার্জি, সৈকত। পুলিশ এসছে, ওরা পুলিশকেও মানছে না। ওরা নিজেদের মতো কমিটি গঠন করে বসে যাবে। দেখি না কোর্টে ওরা ধনী ভোটে, শুনলেন না কথাটা? ধনী ভোট বলে কোনো ভোট শুনেছেন নাকি? আমরা এখন যেটা করব, ওরা যা ইচ্ছা করুক, ওরা করতে পারে, আমাদের কোনো আপত্তি নেই, যা পারুক করুক। আমরা আইনের মধ্যে, আমরা আইনের সাথে আছি, আইনের সঙ্গে আছি, আইনি লড়াই হবে। সন্ধে নাগাদ সামনে আসে শতদীপ সাহার প্রতিক্রিয়া। সংবাদ মাধ্যমের সামনে তিনি জানান, পুরো বিষয়টি নিয়ে এখনও আলোচনা চলছে এবং ভবিষ্যতে আরও বৈঠক হতে পারে। তার বক্তব্যে স্পষ্ট ইঙ্গিত মিলেছে যে পরিস্থিতি এখনও পুরোপুরি শান্ত নয়, বরং আগামী কয়েকদিনে ইম্পার অন্দরে আরও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে। এজেন্ডার মধ্যে ওনাদের চয়েস করা দুটো পয়েন্ট ছিল, যেটা এখানে যে আজকে মিটিং যে এজেন্ডা, মেন এজেন্ডাটাই নেই। তখন এখানে যখন মেম্বাররা সবাই মিলে ওনাকে বলে যে এখানে এজেন্ডার মধ্যে এই আদার ম্যাটার which may be from the house will be discussed, তখন ওনারা ওটা রাজি হন, কিছুক্ষণ ওটা নিয়ে নিজেদের মধ্যে অনেকক্ষণ আলোচনা করেন এবং তারপর যখন মিটিং চালু হয় যথারীতি
বক্তব্য দুটো পক্ষে শোনা উচিত ছিল বা বলা উচিত ছিল, সেটা যথারীতি উনি ওনার মতো করে একটা স্টার্ট করেন। কিন্তু স্টার্ট করার পরে যখনই প্রথম একটা দুটো কোয়েশ্চেনের ওনাকে সম্মুখীন হতে হয়েছে, উনি সবসময় মনে করেছেন উনি চলে যেতে পারলে ভালো হয়, বারবার উঠে চলে যাচ্ছেন। এখানে যে প্রায় আজকে মোটামুটি 300-350 মেম্বার এসেছেন, আজকে সবাইকে উনি বসিয়ে রেখেছেন। এখন সবচেয়ে বড় প্রশ্ন, ইম্পার অন্দরের এই টানাপোড়েন আগামী দিনে কোন দিকে যায়? রতন সাহার অস্থায়ী দায়িত্ব কি স্থায়ী নেতৃত্বের পথে এগোবে, নাকি আবার নতুন করে তৈরি হবে বিরোধ? যদিও আপাতত একটাই কথা বলছে টলিপাড়া, ইম্পার এই নাটকীয় পরিস্থিতি এখন সিনেমার চিত্রনাট্যকেও হার মানাচ্ছে। একদিকে রাজনৈতিক টানাপোড়েন, অন্যদিকে জেনজিদের ব্যঙ্গ ও প্রতিবাদ। বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং এ 1 নম্বরে রয়েছে ককরোচ জনতা পার্টি। হ্যাঁ, শুনতে অবাক লাগলেও মাত্র 5 দিনে তৈরি হওয়া তথাকথিত এই দলের ফলোয়ার কিন্তু বিজেপি এবং কংগ্রেসের ইনস্টাগ্রাম ফলোয়ারকেও ছাড়িয়ে গেছে। আরো অবাক করা বিষয় হলো, বলিউডের বিভিন্ন তারকার নামও জড়িয়েছে এই দলের সঙ্গে। কিভাবে তৈরি হলো এই দল? এর আন্দোলনের উদ্দেশ্যই বা কি? কেনই বা অনুরাগ কাশ্যপ, কঙ্কনা সেন শর্মা, দিয়া মির্জার মতো তারকারাও যুক্ত হতে চাইছেন এই দলের সঙ্গে? সোশ্যাল মিডিয়ার যুগে প্রতিবাদের ভাষাও বদলেছে, কখনো মিম, কখনো হ্যাশট্যাগ, কখনো স্যাটায়ার। আর এবার সেই তালিকায় নতুন সংযোজন ককরোচ জনতা পার্টি। এই ভাইরাল প্রতিবাদের সূত্রপাত সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্তের একটি মন্তব্যকে ঘিরে। শুনানির সময় বিচারপতি মন্তব্য করেছিলেন, বেকার তরুণ তরুণীদের একাংশ আরশোলার মতো আচরণ করেন। আর এই মন্তব্য প্রকাশ্যে আসতেই ক্ষোভে ফেটে পড়ে সোশ্যাল মিডিয়ার একাংশ। বিশেষ করে যুব সমাজের মধ্যে শুরু হয় তীব্র আলোচনা। কেউ সরাসরি প্রতিবাদ করেন, কেউ আবার মিম বানিয়ে ব্যঙ্গ করতে শুরু করেন, আর সেখান থেকেই জন্ম নেয় ককরোচ জনতা পার্টি। সাধারণ মানুষ থেকে সেলেব সবাই এই ট্রেন্ডে যোগ দিতে শুরু করেন। সবচেয়ে বেশি চর্চায় আসে পরিচালক অনুরাগ কাশ্যপের নাম। শুধু অনুরাগী নন, অভিনেত্রী দিয়া মির্জা, কঙ্কনা সেন শর্মা, এশা গুপ্তা, ফাতিমা সানা শেখ, পরিচালক কুনাল কোহলি এবং কৌতুক শিল্পী কুনাল কামরার মতো পরিচিত মুখও এই মুভমেন্টকে সমর্থন জানিয়েছেন। তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র এবং কীর্তি আজাদের মতো নেতারাও এই দলে যোগদানের ইচ্ছা প্রকাশ করেছেন বলে খবর। তবে সবচেয়ে বড় চমক লুকিয়ে রয়েছে ফলোয়ার সংখ্যায়। মাত্র 5 দিনের মধ্যেই ইনস্টাগ্রামে 13.9 মিলিয়ন ফলোয়ার্স ছুঁয়ে ফেলেছে ককরোচ জনতা পার্টি, অর্থাৎ 1,39,00,000 ফলোয়ার, যেখানে বিজেপির ইনস্টাগ্রাম ফলোয়ার প্রায় 8.7 মিলিয়ন আর কংগ্রেসের ফলোয়ার প্রায় 13.2 মিলিয়ন। অর্থাৎ সোশ্যাল মিডিয়া পপুলারিটিতে এই স্যাটাইরিক্যাল পেজ টপকে গেল দেশের 2 প্রধান রাজনৈতিক দলকেও। তাহলে কি মনে হয়, ককরোচ জনতা পার্টি কি শুধুমাত্র এই সোশ্যাল মিডিয়া মিম, নাকি যুব সমাজের ক্ষোভের প্রতীক? আর বলিউড তারকাদেরও এর সাথে যুক্ত হওয়া কিসের ইঙ্গিত দিচ্ছে? আজকের মতো এই পর্যন্তই। আবারও নিয়ে ফিরবো বিভিন্ন খুঁটিনাটি আপডেটস, অনেক মজার মজার গসিপ এবং অনেক অজানা গল্প। ততক্ষণ চোখ রাখুন ইটস শো টাইমে, শুধুমাত্র রঙিন টিভির পর্দায়।